শুভেচ্ছা জানাইতে চাই, স্যালুট জানাইতে চাই আমাদের মহামান্য রাষ্ট্রপতি বীর বিক্রম কর্নেল অলি সাহেবকে। এটা কি বলা হয় স্মার্ট রাজনীতি? হ্যাঁ, এটা কি বলা হয় স্মার্ট রাজনীতি? এনসিপির ভাগ্য খুলে যাইতেছে। হ্যাঁ, এনসিপির ভাগ্য খুলে যাচ্ছে ভাই। মনে হচ্ছে জামাতের এই কৌশলের কাছে সরকার দল কিছুটা ধরা খেয়েছে। কেন ধরা খেয়েছে? কারণ জামাত জানতো যে কর্নেল অলি আহমেদকে জামাত জোট বা 11 দলীয় জোট যদি মনোনয়ন দেয় তাহলে এখানে দুইটা লাভ। নাম্বার ওয়ান, অনেক জল্পনা কল্পনার ইতি ঘটতে চলেছে অবশেষে, এবং সেই ইতিটা ঘটছে একটা সুখকর পরিবেশের আভাস দিয়ে। বাংলাদেশের জন্য সবথেকে ভালো খবর যেটা হতে চলেছে, যে রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে যে রাজাকার পুত্র ভার্সাস বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর বিক্রম নির্বাচন হচ্ছে। এখন মির্জা ফখরুল আপনার বাবা রাজাকারি করার কারণে জেল খেটেছে কয়দিন নম্বর 702। আর একটা ভয়ঙ্কর কাজ করেছেন সরকার ভারতের বিরুদ্ধে। বাংলাদেশের ইতিহাসে এটা ঘটে নাই অতীতে কখনো। এটা দ্বারা সারা পৃথিবীতে ভারতকে এক ধরনের মানে ভারতের মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছেন। এই যে দুইটা কাজ করেছেন, এই দুইটাই ভারতের বিপক্ষে গেছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ভারতের নয়াদিল্লির একটি হোটেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিশ্চিত করেছে নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন। দর্শক, প্রতিনিয়ত বাংলাদেশের সকল আপডেট খবরাখবর আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো দেখিয়ে দেব। তার আগে অনুরোধ করব প্রতি মুহূর্তে আপডেট জানতে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। কথা বাড়াবো না, চলুন আমরা আগে ভিডিওটি দেখে আসি। মনে হচ্ছে জামাতের এই কৌশলের কাছে সরকার দল কিছুটা ধরা খেয়েছে। কেন ধরা খেয়েছে? কারণ জামাত জানতো যে কর্নেল অলি আহমেদকে জামাত জোট বা 11 দলীয় জোট যদি মনোনয়ন দেয়, চূড়ান্তভাবে মেনে নেয়, তাহলে এখানে দুইটা লাভ। নাম্বার ওয়ান, জামাত যে মুক্তিযোদ্ধাদের সবসময় সম্মান করে, তো জামাত আবারও তার প্রমাণ দিল যে কর্নেল অলি আহমেদের মতো একজন ব্যক্তি যিনি নির্বাচিত হতে পারেন নাই, যে কোনোভাবে তিনি হেরে গেছেন, তিনি যেহেতু নির্বাচিত হতে পারেন নাই তাকে সম্মান করতে হবে। এবং জামাত এই নজির তার যে এই যে নারী সংসদ সদস্য, এই ক্ষেত্রেও কিন্তু দেখিয়েছে। মাহমুদা মিতুকে কিন্তু এনেছে, তার প্রতি সম্মান দেখিয়ে তাকে এনেছে, তুলে এনেছে। অর্থাৎ শরিকদের প্রতি জামাতের যে কমিটমেন্ট, এটা কিন্তু জামাত 100% পূরণ করার চেষ্টা করছে। তাহলে কর্নেল অলিকেও তিনি আবার এগিয়ে আনলেন যে আপনি এই পদের উপযুক্ত। অর্থাৎ জামাত কর্নেল অলিকে এইটা বুঝালেন যে বীর বিক্রম, আপনি শুধু আমাদের দলের একজন সাধারণ মানুষ নন, একজন সদস্য নন, একজন শরিক দলের একজন অংশীদার নন, আপনাকে আমরা ওই জায়গায় কল্পনা করি। এবং সর্বসম্মতিক্রমে 11 দলীয় জোটের সমস্ত নেতৃবৃন্দ মিলে কিন্তু এই কাজটি করেছে। তাহলে তাকে প্রথমত সম্মান দেয়া যে আমরা আপনাকে ওই জায়গায় রাখি। আর দ্বিতীয় হচ্ছে সরকারের কথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার যা বলবে ইয়েস নো, চিৎ করলে চিৎ, কাট করলে কাট, না, এরকম না। সরকার যাকে নির্বাচিত করেছে তার বিপরীতে বিরোধী দলের যে মেরুদণ্ড আছে, তারা যে বিপরীত পথে হাঁটতে পারে, তারা যে বিপরীত চিন্তা করতে পারে, এটি দেখিয়ে দেয়া। যে এই সমস্ত ক্ষেত্রে বিগত দিনে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে, সরকারি দল এবং বিরোধী দল যেভাবে পরিচালিত হয়েছে, এরকম না, গতানুগতিকতার বাইরে গিয়ে কিছুটা নতুনত্ব আনা, কিছুটা সংযোজন, কিছুটা বিয়োজন, যেটা রাষ্ট্রের জন্য ভালো, সেগুলো করতে চেয়েছে। যার কারণে তারা সরকারি দলকে একটা বার্তা দিয়েছে যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করে আসেন, যাতে 23তম রাষ্ট্রপতি এই গল্প করতে না পারে যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। তাকে প্রতিদ্বন্দ্বিতার ভিতর দিয়ে, ভোটাভুটির মধ্য দিয়ে তাকে যেতে হবে। সুতরাং জামাত মুক্তিযোদ্ধাকে আবার সম্মান করেছে, এটা প্রমাণিত হয়েছে। অপরদিকে ওই যে বললাম, বিরোধী পক্ষে তো কথা থেকে যায়, যখন জামাতকে এইভাবে কটাক্ষ করছে, ট্রল করছে যে তারা এরকম মুক্তিযোদ্ধাকে, আর মুক্তিযোদ্ধা অলি সেও বলির পাঠা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে প্রচন্ড বিতর্ক আছে, তার পিতার ব্যাপারে। আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন তাহলে দেখবেন এই ব্যাপারে ভেসে গেছে একেবারে। আপনার ওই সময়ের অবস্থান আর এই সময়ের অবস্থান ধরে রাখতে পারলেন না। আপনি এই সময়েও এমন একজনকে দিতেন যার ওই ধরনের কোনো বিতর্ক থাকতো না, যে এরকম কর্নেল অলির মতো বীর মুক্তিযোদ্ধা আছে। তো মেজর হাফিজউদ্দিন আহমেদ থাকলে এই সমস্যা কি ছিল? তাহলে তো এই বিতর্কটা থাকতো না। মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি তো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এবং তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এই লেটারটা চুকে যেত। তাহলে বিএনপি কিন্তু এখানে জামাতের কৌশলের কাছে প্রাথমিকভাবে ধরা খেয়েছে, এবং ওই জোর গলায় তারা এই কথা বলতে পারবে না। যাই হোক, ওটাও আমাদের আলোচনার বিষয় না। আমরা মনে করি বিগত 17 বছর ধরে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এই কথাটি বলে
পুরো দেশটাকে বিভাজন করে ভারতের হাতে তুলে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র করে ফেলেছিল, এবং এই কাজটা নির্বিঘ্ন করতেই তারা এই বিভাজনটা, এই বয়ানটা সামনে এনেছিল। 2024 সালের পরে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এ নিয়ে আর আলোচনা শুনতে চায় না। কারণ এই মুহূর্তে বাংলাদেশি ছাড়া আর কেউ নাই। এখানে যারা আছে আওয়ামী লীগ বাদে বাকি শতভাগ দেশপ্রেমিক, একেবারে 100 দেশপ্রেমিক, সে যেটা যে যাই বলুক না কেন। এখন আসুন আমরা একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে বলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে যেটা হবে, আপনারা তো জানেন তিনি দক্ষিণ পন্থাকে প্রচন্ড ভয় পান। সম্ভবত ফখরুল ইসলাম আলমগীরের আগে এরকম ঘোড়া বামপন্থী রাষ্ট্রপতি বাংলাদেশে ইতিপূর্বে কেউ হয় নাই। তিনি প্রথম হতে যাচ্ছেন যিনি চরমভাবে বামপন্থী, বিএনপির রাজনীতি করলেও তিনি মনে প্রাণে বামপন্থী। বামপন্থী মানে তো আওয়ামী লীগ এবং ভারতের সাথে তাদের একটা কানেকশন রয়েই গেছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, এরা এই গ্রুপটা। ওইখান থেকেই কিন্তু ফখরুল ইসলাম আলমগীর উঠে আসা। তার উদাহরণ দেই, এই যে মেজর জাহিদকে যে হত্যা করা হয়েছিল, প্রথম আলো যে বয়ান তৈরি করে তাকে জঙ্গি বানিয়ে হত্যা করেছিল। এরপরে যে উত্তরায় র্যাবের একটা আয়নাঘর বন্দিশালা যে শনাক্ত করা হলো, এইখানে প্রথম আলো লিখলো তথাকথিত বন্দিশালা। এরপরে যখন প্রচন্ড ভাবে সারা বাংলাদেশে হইচই শুরু হলো, প্রতিবাদ শুরু হলো, তখন তারা ওইটা কেটে দিল। কেটে দেওয়ার পরে তারা কি করলো, দৌড়ায় গিয়ে তার পরের দিনই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ছেড়ে ফেললো। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাদের কৌশল। তারা জানে যে তাদের কে আছে, তাদের মির্জা ফখরুল আছে। মির্জা ফখরুল থাকলে তাদের আর কোনো সমস্যা নাই। বাংলাদেশকে যদি তারা ভারতের হাতে তুলেও দেয় তাতেও তাদের কোনো সমস্যা নেই, এটা তারা খুব ভালো করে জানে, যার কারণে ওইখানে যে ক্যাপচার করে ফেললো। ভিডিওর শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ। কি ধন্যবাদ? সেটা হচ্ছে উনি আজকে দেখলাম খবরে ব্রিক্সে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। ভারতীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ব্রিক্স সম্মেলনে যাওয়ার কথা মানে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। আমরা সেটা কনসার্ন প্রকাশ করেছি। আমরা বলেছি ব্রিক্স একটা ড্যাড ইস্যু, ইটস আ পয়জন ফর বাংলাদেশ, ইটস এ ট্র্যাপ, ইটস একটা মরণ ফাঁদ, ডোন্ট গো দেয়ার। বলে এটা নাম নেবেন না। এটা নিয়ে আলোচনা করাটাই অপাঙ্ক্তেয়, অর্থনৈতিক সুবিধার বাহিরে বলে এবং বাংলাদেশের বিরুদ্ধে যায় বলে আমি মনে করি। এবং কিভাবে যায় আমি সেটা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে তথ্য প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। মনে রাখবেন, এই ব্রিক্সের কারণেই ভারত এই মুহূর্তে রাশিয়ার স্যাংশন বিল অথবা রাশিয়া নিষেধাজ্ঞা বিল বা স্যাংশন বিলে ভারতের মতো রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত করেছে। এবং দিস ইজ এ ডান অ্যান্ড ডাস্টেড। ভারতের জন্য কঠিন সময় আসছে আগামীতে। এটা একটা ভয়ঙ্কর জিনিস যুক্তরাষ্ট্র থেকে কেউ কি কল্পনা করেছেন? কারণ ভারত মনে করে বন্ধুত্বের দোহাই দিয়ে সবচেয়ে বড় প্রতারণা করেছে ভারত। রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এই যুদ্ধ চলাকালীন অবস্থায়। না, এটা আপনি বলবেন যে তেল কিনলেই কিনা কিনলে এটা আলাদা ব্যাপার, কিন্তু এক একটা দেশের সাথে একটা দেশের চাওয়া পাওয়ার সম্পর্ক আছে। হলো একটা। সেকেন্ড থিং হলো, এবং ব্রিক্সে আমাদের যাওয়ার দরকার নাই, কেননা ব্রিক্সে যে আমরা অর্থনৈতিক সুবিধা পাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা তার 10 গুণ বেশি পাই। এবং ব্রিক্সের যারা রাষ্ট্র আছে এরা আমাদের মার্কেট না, আমরা তাদের মার্কেট। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মার্কেট। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র took BRICS as an enemy organization or alliance, right? It's an anti-US alliance or the dollarization alliance. তারা মনে করেন, and which is we have to comply with that because এটা আমাদের দেশের স্বার্থের জন্য পাই যাবে। তো এটা করেছেন সরকার, ধন্যবাদ, এবং দেশকে বাঁচিয়েছেন। এটা একটা মরণ ফাঁদ তৈরি করেছিল ভারত আমাদের। তারা যে বুঝেছেন আমাদের কথা, রাষ্ট্রের কর্তা ব্যক্তি আছেন, তারা এটাকে সুন্দরভাবে বিবেচনা করেছেন, থ্যাঙ্কস টু প্রাইম মিনিস্টার। এবং এটা সেম টাইম আর একটা ভয়ঙ্কর কাজ করেছেন সরকার ভারতের বিরুদ্ধে। সেটা হচ্ছে ভারত থেকে আমদানিকৃত পচা 8 লক্ষ মেট্রিক টন চাল, আমি যদি মিস্টেক না করি, ভুল না হয় আমার, যে কোনো একটা অ্যামাউন্ট ফেরত দিয়েছেন। নজিরবিহীন ঘটনা, বাংলাদেশের ইতিহাসে এটা ঘটে নাই অতীতে কখনো, এই প্রথম। বুঝবেন এটা দ্বারা শুধু ফেরত দিয়েছেন ভালো চাল এটা না, এটা দ্বারা সারা পৃথিবীতে ভারতকে এক ধরনের ভারতের মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছেন। অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতি করেছেন বাংলাদেশের সরকার। কিভাবে? ভারত চাল রপ্তানি ভারতের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনের একটা খাত, এবং এই যে বাংলাদেশ চাল রপ্তানি এটা সারা পৃথিবীতে অলরেডি চলে গেছে। এই খবরটা, এটা দ্বারা প্রমাণ হয় ভারত খারাপ বা নিম্নমানের পণ্য বা চাল বিক্রি করে অন্যান্য দেশে। ইটস গোনা বি হাই অ্যালার্ট সব জায়গাতে। তো এই যে দুইটা কাজ করেছেন, এই দুইটাই ভারতের বিপক্ষে গেছে। প্রশ্ন হচ্ছে অলি সাহেবকে কেন দাঁড় করাইলো? কর্নেল অলি সাহেবকে, বীর বিক্রম কর্নেল অলি সাহেবকে কেন জামাতে ইসলাম দাঁড় করাইলো? এটার মাজাজা কি ভাই? কারণ আমরা তো বুঝতে পারতাছি ওনারা সংখ্যায় বেশি, 213-14 জন। ওনারা যাকে রাষ্ট্রপতি বানাইতে চায় তাকেই তো বানাইতে পারবে, কারণ ভোটটা তো ওদিকেই বেশি, আর ওনাদের মাত্র 77 জন। তারপরও কেন কর্নেল অলি সাহেবকে দিল? এর মাজাজাটা কি? এর রহস্যটা হলো এইটা যে দেখেন, এখন যদি জামাতে ইসলাম বা 11 দল থেকে কোনো ক্যান্ডিডেট না দিত রাষ্ট্রপতি হওয়ার জন্য,
কিন্তু ওনারা তো ভোট দিত হইতো, তাই না? এই সংসদে তাহলে কাকে ভোট দিত? বিএনপির যে প্রার্থী তাকেই তো ভোট দিত, তাই না? এমন তো না যে ওয়াক আউট করুন, সেটা তো করতে পারতো না, আবার ভোট দিয়ে দিব না, সেটাও কিন্তু খারাপ দেখা। তার মানে কি দাঁড়াইলো যে আপনি নিজেও কোনো ক্যান্ডিডেট দিলেন না, আবার ভোটও দিলেন না, দেখতে কতটা খারাপ দেখায়। এবং রাজনীতিটা চলে যায় অন্যদিকে, সমালোচনার সুযোগ থাকে, যার জন্য ওনারা নিজেদের একজন ক্যান্ডিডেট দিছে। হোক না হোক, আমরা তো তাকে ভোট দিচ্ছি, এই ব্যাপারটা বুঝাইবার জন্যই ওনাকে দাঁড় করাইছে। ফেল করুক, কি যায় আসে? কিন্তু ইতিহাসের পাতায় তো লেখা থাকলো কারা কারা দাঁড়াইছিল এই 2026-এ রাষ্ট্রপতি পদের জন্য লড়াই করার জন্য। ওই জিনিসটা তো রাইখা দিল রেকর্ডে, তাই না? এটা কি বলা হয় স্মার্ট রাজনীতি? হ্যাঁ, এটা কি বলা হয় স্মার্ট রাজনীতি? এর মধ্যে আরেকটা গেম খেলছে কিন্তু, আপনারা দেখছেন বিরোধী দলের নেতা যে লাল দালানে থাকে, সরকারি বাড়িতে যে থাকে উনি, ওইখানে একটা প্রদর্শনী করছে এই 71-কে নিয়ে। 71-এর যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, ওইটা কিন্তু ওনারা ওইখানে প্রদর্শন করছে এবং পুরো 71টাই তুইলা ধরছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, সেটা নাই, ওই ভাষণটা নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটা আছে। এবং ওই 71 থেকে 75 পর্যন্ত দেশটা কিভাবে চালাইছে, কিভাবে বাকশাল বানাইছে, সব ইতিহাসই তুইলা ধরছে। এমনকি এরশাদের ইতিহাসও আছে, শেখ হাসিনার ইতিহাসও আছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই ভাষণটা নাই। এটা নিয়ে কিন্তু অনেক কথা উঠছে এবং মির্জা ফখরুল সাহেবও প্রতিবাদ করছে, বিএনপির সমস্ত বড় বড় নেতারা এটা নিয়ে প্রতিবাদ করছে, টক শোতে চিল্লাচিল্লি হইতেছে। জামাতে ইসলাম কিন্তু খুব কায়দা করে একটা জবাব দিছে। কায়দা কথাটা কেন বললাম পরে বলতেছি। জবাবটা এরকম ছিল যে ভাই, আমরা ওই ফেসিবাদ সরকারের ইতিহাস তুলে ধরছি ওইখানে, তার জন্ম থেকে একদম এন্ড পর্যন্ত। এখানে শহীদ প্রেসিডেন্টের ওই ভাষণ আনাটা আমরা শোভনীয় মনে করি নাই। এইটাই ওনারা উত্তর দিছে যে এটা আনাটা ঠিক হইতো না। কিন্তু এটার আরেকটা সারমর্ম আছে, মজা আছে ভাই। সেটা কি জানেন? চোখের ভিতরে আঙুল দিয়ে দেখায় দেওয়া, একদম চোখের ভিতরে আঙুল দিয়ে দেখায় দেওয়া। তোমরা যে ডকুমেন্টারিটা বানাইছিলা, সেখানে তো নাহিদ ইসলামের নাম নাই, সেখানে তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম নাই, সেখানে ঘোষক হিসাবে নাম আসছে কার? তারেক রহমান সাহেবের। এই যে সত্যটার পাশে যে দাঁড়াইলা না, কেমন লাগছে আমাদের তখন, এখন তোমাদের কেমন লাগে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা না দেওয়াতে তোমাদের এত জ্বালা পড়া। কিন্তু জুলাই যে তথ্যচিত্র বানাইলা, ওইখানে যে আমাদের নাম নাই, আমাদের নামটাকে হাইজ্যাক করে নিয়ে গেলা, আমাদের কেমন লাগছে? ওইটা চোখে আঙুল দিয়ে বুঝাই দেওয়ার জন্যই কিন্তু ওই কাজটা করা হয়েছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। কেমন লাগে এখন তোমাদের নাম দেই নাই, আমাদের নাম দাও নাই, আমাদের তেমনই লাগছে, তোমাদের যেমন লাগতেছে, এটা বুঝাই দেওয়ার জন্যই ওই কাজটা করছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনাদের মতামতটাও লেখা জানাবেন। ভাই ব্রাদার, এখন দেখেন দেশ যেভাবে চলতেছে, যেভাবে এই রাজনীতি চলতেছে, এর মধ্যে দেখছেন আপনারা একজন সংসদ সদস্য, ওনার নাম নজরুল ইসলাম, উনি কি বলতেছে? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যে মারছে, এই মাইকটা তো কম হয়ে গেছে, অল্প একটু মারছে, আসলটা তো এখনো দেই নাই, আসলটা এরপরে দিমু, মানে কোমরের মধ্যে দিবে, এটাই বুঝাই দিছে। আগে যেটা দিছে এটাতে তাদের মনোভূত হয় নাই, ওইটা সালাদ ছিল, বিরানি রাইখা দিছে। একজন সংসদ সদস্য নজরুল ইসলাম আইসা যদি এরকম কথা বলে, তাহলে মাঠ পর্যায়ে ওরা লাঠি নিয়ে মারতে যাবে না কেন? উপর থেকেই তো নির্দেশ দিয়ে দিতেছে, ওই মাইকটা কিছু না, আসল মাইক পরে আসতেছে, মানে আসল মাইকটা মাইরা দাও। এখন কথা হচ্ছে, এভাবে মাইরা এনসিপি কে মাঠ থেকে তাড়াইতে চান, তারা লাভ কি আপনাদের বলতে পারবেন? কার সাথে রাজনীতি করবেন? ধরেন আপনাদের মাইরের ভয়ে এনসিপি সইরা গেল মাঠ থেকে, লাভটা কার হইলো বলেন তো? ধরেন আপনাদের হুমকি ধামকির ভয়ে জামাত ইসলাম মাঠ থেকে সইরা গেল, এতে আপনাদের কোনো লাভ হইলো? কোনো লাভ হইলো না। আপনারা যা শুরু করছেন আপনাদের চলন বলনে, রাজনীতিতে, এবং এই যে মাইক দেখাইবার ভয়ে, হুমকি ধামকি, সব মিলায় একটাই রেজাল্ট। সেটা কি জানেন? এনসিপির ভাগ্য খুইলা যাইতেছে। হ্যাঁ, এনসিপির ভাগ্য খুলে যাচ্ছে ভাই। সত্যের পাশে এই রাজনীতিবিদরা দাঁড়াইতে না পারলো, জনগণ কিন্তু দাঁড়াইতে পারে। হ্যাঁ, জনগণ দাঁড়াইতে পারে। এই জনগণ কিন্তু সত্যের সাথেই আছে। আপনারা কি পারছেন মানুষকে বুঝাইতে ওই ডকুমেন্টারির মাধ্যমে যে ঘোষক তারেক রহমান সাহেব, এটা কি খাওয়াইতে পারছেন? খাওয়াইতে পারেন নাই। আমাদের সালাউদ্দিন সাহেব তো বহু কথা বলছে, কিভাবে এই এক দফার দাবিটা ওনারা প্ল্যানিং করছিল শিলং আর লন্ডনে বৈশা। এবং রাশেদ খান এই কথা বলছে, উনি এই খসড়া লেখা পাঠাইছিল শিলংয়ে, তারপরে লন্ডনে গেছে, লন্ডন থেকে এক দফা দাবি জানাইছে, অনেক কথাই বলছেন। কিন্তু শহীদ মিনারে কে ছিল সেটাই মানুষ গণ্য করবে। ইতিহাস তো মানুষের হাতে হাতে, তার মানে মানুষ সত্যের সাথে আছে। আপনারা কিন্তু এটা খাওয়াইতে পারেন নাই, বরঞ্চ আপনাদের ক্ষতি হয়ে গেল। কি ক্ষতিটা হয়েছে জানেন?
মানুষ একটা জিনিস হিসাব মিলাইতেছে, এই বিএনপি কি সবসময় বিজনেসম্যানদের সঙ্গে থাকবে? যারা ধনী তাদের সঙ্গেই থাকবে, গরিব মানুষের কথা শুনবে না, জনগণের কথা শুনবে না? আপনারা যে ধনীদের সঙ্গে উঠা বসা করতে চান, আপনারা যে বিজনেসম্যানদের সঙ্গে চলাফেরা করতে চান, ওদেরকে নিয়েই রাজনীতি করতে চান, এটা সংসদে আপনাদের এমপিদের দিকে তাকাইলেই বোঝা যায়। হ্যাঁ ভাই, ওইখানে দেখবেন অনেকেই ঋণ খেলাপি আছে, তার মানে ঋণ তো ভাই আর ফকির নেয় না যায় ব্যাংকের থেকে, ঋণ কারা নেয়? ধনীরাই নেয়।